সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের যে নিয়মিত আয়োজন নিটল টাটা ২১-এর রাতে। এবং আজকের আয়োজনে আমি থাকছি ফেরদৌসী আহমেদ সঞ্চালক হিসেবে। দর্শক, সাম্প্রতিক সময়ে যে ঝড়টা আঘাত হেনে গেল, ঘূর্ণিঝড় রিমালের কথা বলছি, সেই ঝড়ের পর আবার নতুন করে এটা তো আমাদের সবার ভাবনায় চলে এসেছে যে উপকূলীয় যে নিরাপত্তা যদি বলি, সেই ঝড় থেকে মোকাবেলার জন্য সেখানে কতটা ভাবা হচ্ছে। সামনে বাজেট ২০২৪-২৫ অর্থ বছরের, এবং সেই বাজেটে এই উপকূলের জন্য কতটা ভাবা হচ্ছে, কতটা বরাদ্দ রাখা হচ্ছে, এই চিন্তাগুলো রয়েছে। কারণ যখন আমরা এই আলোচনাগুলো নিয়ে বসি, তখন কিন্তু সামনে যে কয়টা চিত্র ভেসে ওঠে, যে বাঁধ ভেঙে গিয়ে একদম জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, এবং উপকূলীয় এলাকার মানুষের যে নানান ধরনের ক্ষতি, মাছের ঘের ভেসে যাওয়া কিংবা তাদের ফসলের ব্যাপক ক্ষতি হওয়া, দীর্ঘমেয়াদে এই ফসলের ক্ষতিটা আরও বেশি দৃশ্যমান হয়। এবং এছাড়াও যেটার ব্যাপারে আমরা বিশেষভাবে এই আজকের যে আয়োজন এখানে নজর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না। এটা একটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাগুলো। যোগাযোগের কথাটা যদি বিশেষভাবে ভাবা যায়, তাহলে বলতেই হচ্ছে যে আমরা কিন্তু নেটওয়ার্ক পাই না। এই ঢাকায় বসে ওখানে নানান ধরনের যদি খোঁজ খবর নিতে যাই, ত্রাণ পৌঁছাতে যাই, তাহলে কিভাবে সেটা পৌঁছাবো, তাদের সাথে কোন এলাকার মানুষ কতটা খারাপ অবস্থায় রয়েছে, সেই যে যোগাযোগের ব্যাপারটা, সেটাও খুব বেশি আমরা পারি না, সেটা উপেক্ষিত হয় এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। পরবর্তীতে আমাদেরকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জায়গাটা থেকে বাজেট বরাদ্দের সময় আমরা ভাবছি কিনা এই সমস্যার থেকে যদি উত্তরণের চিন্তা করি, সেই আলোচনাটাই আজকে করব। যাদেরকে পেয়েছি তাদের সাথে আপনাদের আমি আলাপ করিয়ে দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং তিনি আসলে উপকূলীয় যে কৃষি অর্থনীতি তার উপরে বিশেষভাবে কাজ করে থাকেন। আরও রয়েছেন সর্বডানে এই নিটল টাটা ২১-এর রাতের স্টুডিওতে প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান, সভাপতি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে শুনতে চাই ওই যে বললাম কৃষির জায়গাটা থেকে, কারণ বাজেটে বরাদ্দ থাকতে হবে, কিন্তু ভাবা কি হচ্ছে, তার আগে শুনতে চাই যে কতটা আসলে ক্ষতি হয় এরকম যদি ঘূর্ণিঝড়গুলো আঘাত হানে। ধন্যবাদ। আমি প্রথমেই রোমেলের আঘাতে আমাদের জীব এবং অর্থনীতির যে ক্ষতি হয়েছে তাদের প্রতি আমি সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই। এবং আজকে ২১-এর রাত বা এই অনুষ্ঠানে আপনারা যে বিষয়টিকে চুজ করেছেন, এটাকে আমি অত্যন্ত প্রাসঙ্গিক মনে করি, গুরুত্বপূর্ণ। দেখেন, এই ঘূর্ণিঝড়গুলো আগে অষ্টাদশ শতাব্দী ১৮০০ সালের দিকে আসতো প্রায় ১০ থেকে ১২ বছর পর পর সিরিয়াসলি। তারপরে এই বর্তমান শতাব্দীতে এসে ৫ থেকে ৬ বছর পর পর, হ্যাঁ। এবং ২০০৭ সালে সিডরের পরে ২০০৯ সালে আইলে আসতেছে, ২ বছর পরে। এর মাঝখানেও কিন্তু অনেক ঘূর্ণিঝড় আসছে, কিন্তু এরা গ্রেড অন জিপিএ 5 পাওয়ার মতো আর কি, হ্যাঁ, সিডর। তারপরে কিন্তু ফণী আসলো, আমফান আসলো, নার্গিস আসলো, মাহাসেন আসলো, এই আমাদের রোমেল গত ২-৩ দিন আগে আসলো, আরও কয়েকজন কিন্তু পাইপলাইনে আছে। অর্থাৎ বলতে চাচ্ছি এই সিকুয়েন্সগুলো বাড়তেছে, দ্রুত হচ্ছে, তাড়াতাড়ি আসতেছে। ইভেন রোমেলের ব্যাপারে আমরা কনফিউজড হয়ে গেলাম, সে ছিল নিম্নচাপ, মাত্র 2 দিন আগে বোঝা গেল যে সে তার চরিত্র পরিবর্তন করে প্রথমে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় থেকে মহা ঘূর্ণিঝড়, 10 নম্বর বিপদ সংকেত, হয়তো 12-13 থাকলেও দেওয়া যেত, এরকম একটা পরিস্থিতি আর কি। অর্থাৎ অচমকা অতর্কিত আসতেছে। এখন ক্ষয়ক্ষতির বিষয়টাতে বিশেষ অষ্টাদশ শতাব্দীতে বা ঊনবিংশ শতাব্দীতে বা বিংশ শতাব্দীতে আমাদের ছিল যে আমাদের ক্ষতির হিসাবটা আমরা পেতাম বা জানতাম, মানুষ কজন মারা গেছে বা জীবজন্তুর কী ক্ষতি হয়েছে, এই টাইপের। অর্থনৈতিক ক্ষতির কথা ওইভাবে আর তখন আসতো না। যা হোক, ওইটার ভিত্তিতেই দুর্যোগ আমাদের বাংলাদেশ একটা সক্ষমতা অর্জন করেছে যে ওই বিভিন্ন ঘূর্ণিঝড় যে কেন্দ্র, আশ্রয় কেন্দ্র বা এগুলো করে, এবং এটা অবশ্যই প্রশংসনীয় যে আমাদের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমাদের সক্ষমতায় আমরা কম্পারেটিভলি অনেক দেশের চাইতে আমরা বেশ ভালোভাবে এগিয়েছি। তাতে কি হচ্ছে যে আপাতত এবার মাত্র 12 জন মারা গেছে কয়েকটা জেলায়, ওই আশ্রয় কেন্দ্রে যেতে যেয়ে বা কিছুতে। এটা এর সাথে অত বেশি না। অর্থাৎ মানুষের মৃত্যু বা এই জাতীয় ক্ষতিটার মোটামুটি আমরা সাবসিডাইজ করতে পারছি বা পারা যাচ্ছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে আমার অর্থনীতি, কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু উপকূলীয় অর্থনীতি কিন্তু বড় হয়েছে, এবং সেই হচ্ছে তার বেশি ভূমিকা। যেমন আমাদের মৎস্য চাষ হচ্ছে ওখানে,
আমাদের ওই কৃষি জমিতে আমাদের যে ফসল দিচ্ছে বা দিচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়গুলো এখন সাম্প্রতিককালে ওই আমার প্রাণীর ক্ষতির চাইতে আমার এই সরাসরি আমার অর্থনীতিকে আঘাত করছে। অর্থাৎ পানি এসে বিস্তীর্ণ এলাকা ডুবে যাচ্ছে, ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে, মাছের ঘের সব শেষ হয়ে যাচ্ছে, তারপরে আরও অন্যান্য হচ্ছে। অর্থাৎ আমার অর্থনীতিকে আঘাত করছে সে এখন, উপকূলীয় অর্থনীতিকেই ঘূর্ণিঝড়গুলো আঘাত করছে, করে সেইটার হিসাবগুলো আসতেছে। এখন সেইটার জন্যেই মেন বিষয় ছিল আমরা যেমন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে যেমন অগ্রগতি সাধন করেছি, আমরা কিন্তু এই অর্থনীতির ক্ষতি সাধনের ব্যাপারটাতে আমাদের মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা এখন আবশ্যক হয়ে গেছে। এই জন্যই আপনি যেটা বললেন বাজেটে এরকম না যে এই বছরই টাকা দিলেই কালকেই ঘূর্ণিঝড়ের আমার উপকূলীয় বাঁধ নির্মাণ শেষ হয়ে যাবে, পেরে যাব, তা না। বাজেট ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আমি আবার বলি, উই মাস্ট স্টার্ট। বাজেটে অন্তত 3 বছর বা 4 বছর প্ল্যান মেয়াদি একটা প্ল্যান বাজেটে নীতিগতভাবে ঘোষণা করা হোক যে আমরা আগামী 5 বছরে এই 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 এতটা বাঁধ এতটা নির্মাণ করবো, এটা করবো, এইটাই আসতে হবে। চমৎকার একটা জায়গায় চলে আসলেন এবং সেখানে আমি পরবর্তীতে আপনার কাছে যখন আবারও আসবো আবারও শুনবো যে স্মার্ট বাংলাদেশের কথা ভাবি, এই স্মার্টনেসও তো আমাদের আনতে হবে, উপকূলেও তো সেটা বাড়াতে হবে। সেইটা কতটা ভাবছি আমরা, আর না ভাবলে কতটা ভাবতে হবে। আমি একটু আসতে চাই প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান, আপনি যে আন্দোলনের সাথে আছেন, সেই আন্দোলন নিঃসন্দেহে আমাদের সবার আন্দোলন, কারণ এটা না ভাবলে আমাদের তো আসলে জীবনই বাঁচবে না। কিন্তু সেই জায়গায় এই আন্দোলনটা কতটা গুরুত্ব দেয় যদি বলি রাষ্ট্র সেই অর্থে? তো প্রথমে আমি আলোচনাটা আসি, যে কথাটা আসলো যে আমাদের ঘূর্ণিঝড়ের যে ফ্রিকোয়েন্সি আগে হয়তো দশক শতক পরে আসতো, তারপরে এখন দেখা যাচ্ছে 2 বছর পরে, এখন প্রতি বছর, ভবিষ্যতে কিন্তু এটা আরও এর ফ্রিকোয়েন্সি বাড়বে, মানে বছরে কয়েকটা আসতে পারে। কারণ আমাদের দেশে তো 2টা সময়কাল কিন্তু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, মে এবং নভেম্বর। তাহলে আমি এখন হয়তো কোনো এক বছর আমি মে মাসে পাই, আরেক বছর হয়তো নভেম্বরে পাই, কিন্তু ভবিষ্যতে এটা বাড়তে থাকবে। এটার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখন জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এর জন্য যেসব দেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে আমরা অন্যতম। কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য যেসব উপসর্গ, যেসব কারণে হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কোনো ভূমিকা নাই। পুরো ভূমিকাটাই হচ্ছে উন্নত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর। তাই সেই জায়গায় আমার মনে হয় যে এখানে হয়তো আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য আমরা হয়তো নিজেরা কিছু করতে পারবো না, তবে একটা জিনিস আমাদের করার আছে, তার যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে এই যে আমরা মানে ঝুঁকিপূর্ণ একটা দেশ জলবায়ু পরিবর্তনের কারণে, সেটা আমাদের খুব জোরালোভাবে তুলে ধরতে হবে। আমাদের সরকার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও সেটাকে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আর আমরা কি করতে পারি। আমরা দেখেন এই বছর যে ঘূর্ণিঝড় হলো, আমরা কিন্তু প্রতিটা সিডরে দেখলাম এই ঘূর্ণিঝড়ও কিন্তু সুন্দরবন আমাদের একটা ঢাল হিসাবে কাজ করছে। তার মানে আমার যে পুরা উপকূলীয় অঞ্চল আমাদের সবুজ বলয় তৈরি করতে হবে, এটার কোনো বিকল্প নেই। বাদ তো আমরা দিবই, কিন্তু একটা সবুজ বলয় তৈরি করতে হবে, তাহলে সেই বলয় প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়কে প্রতিহত করবে, যেটা আমাদের করা প্রয়োজন। এখন আপনি বলছেন যে কতটুকু আন্দোলন আমরা সফলকাম হচ্ছে বা কতটুকু আন্দোলন আমাদের করে যেতে হবে, এবং আন্দোলনের যে সফলতা সেটা তো হয়তো মাপকাঠি দিয়ে দেখার কোনো সুযোগ নেই, অঙ্ক করে দেখানোর কোনো সুযোগ নেই। কিন্তু এইখানে যেটা বিষয়টা, এই ঘূর্ণিঝড় হওয়ার পরে বা জলোচ্ছ্বাসের পরে মাপকাঠি আপনি যেটা বললেন, কিন্তু আমরা তো কিছুটা মাপতেই চাই, এই জন্যে যে যতটা আন্দোলন তার এমনি যদি একেবারেই রাষ্ট্র করে রাখে বা আমরা সবাই মিলে, যেটা আপনি বললেন যে জলবায়ু পরিবর্তনে আমাদের মতো দেশের ভূমিকা কম থাকতেই পারে, পরিবেশ দূষণে আমরা নিজেরা যা করছি, হ্যাঁ, সেই জায়গাটা তো আমাদের আপনাদের এই আন্দোলনকে মাপতেই হবে, নাহলে আমরা আরো বেশি এই কাজটা করব। সেটাই জায়গায় আমি আসতেছিলাম, যে বললাম আমরা যে সবুজ বলয় তৈরি করা, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা যদি আমরা গাছ না কাটি, আমরা বলছি কাটও লাগাও, আরে কাটাটাকে বন্ধ করি, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা করছি না। আমার সবুজ বলয় যদি থাকে যেখানেই, আপনি ইভেন অতীত 91 সালে যখন ঘূর্ণিঝড় হয়েছে চিটাগং অঞ্চলে, তখন কিন্তু যেখানে সবুজ বলয় ছিল সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে যেটা আমাদের দেশে একটা সামাজিক বনায়নের যে একটা বিপ্লব ছিল, সেইটাকে আমাদের আরও বেগবান করতে হবে। এবং সেইটা যেন এখন কি হয়েছে, সামাজিক বনায়ন আমরা করছি আর 20 বছর আগে, এখন সেই গাছ সব পরিপক্ক হয়ে গেছে, আমরা কেটে ফেলতেছি, এখন আবার নতুন করে একটা লাগালে অনেক সময় লাগবে। আমি এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, এই যে আরও আসবে তো টেকনিক্যালি, আমাদের যে উপকূলে যে বাঁধগুলি আছে সেগুলোর উচ্চতা হচ্ছে 15 ফিট।
আমরা যখন এটা পরিকল্পনা করছি তখন কিন্তু জলবায়ু পরিবর্তনের এই প্রভাব কিন্তু সেখানে ছিল না, এই বিরূপ প্রভাব। এখন যে জলোচ্ছ্বাস হচ্ছে, সমুদ্র নিজেই তার উচ্চতা বাড়ছে। জলোচ্ছ্বাস হচ্ছে যখন আমার মানে কি বলে জোয়ারে যখন একটা জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু এটা 10-12 ফিট 15 ফিট কিন্তু মানে জলোচ্ছ্বাস হয়। তখন যদি আমার এই বাঁধ যদি 15 ফিট থাকে তাহলে কিন্তু আমি ভবিষ্যতে এই জলোচ্ছ্বাস কিন্তু আর, এখন হয়তো ভাঙছে কত জায়গায় 42 কিলোমিটারের মতো দেখলাম পত্রপত্রিকায়, তাহলে ভবিষ্যতে কিন্তু পুরাটার উপর দিয়ে পানি চলে আসবে যদি আমি এখনই পরিকল্পনা না নিই যে আমার বাঁধগুলোর উচ্চতা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়াতে হবে। উচ্চতার ব্যাপারে যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, কিন্তু সেখানে উচ্চতায় আপনি জোর দিচ্ছেন। আমি উঁচু করে বাঁধ নির্মাণ করলাম, কিন্তু বাঁধের যে ভিত্তি, বাঁধের যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, নিচ থেকে বালু সরে গেল, আমি কোনো রকম বালু ফেলে, তাহলে কি সেই বাঁধের উচ্চতা দিয়ে কি বাঁধের ওইটা তো মজবুত বোঝা আপনাকে যাবে? প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা কিন্তু আমি এই যে এইবার যখন দেখলাম এত জায়গায় বাঁধ ভেঙে গেছে, আগে আমিও যখন চাকরি করছি আমি দেখছি যে আমাদের উপকূলীয় অঞ্চলে আমাদের যারা এই টেকনিক্যাল ডিপার্টমেন্ট তাদের নির্বাহী প্রকৌশলীরা কিন্তু অনেক কাজ নিজ দায়িত্ব নিয়ে করতেন, বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এগুলো করতেন। যখন একটা দুর্যোগের সময় আসবে তার আগেই তিনি কিন্তু তার এলাকায় যেটুকু কোথাও একটু ভাঙা আছে আছে তিনি মেরামত করতেন। আজকে কিন্তু আমরা সেটা দেখি না, কোনো বরাদ্দ ছাড়া, কোনো প্রকল্প ছাড়া কোনো কাজ করতে আমরা দেখি না। জি, বাঁধের এই কতটা মজবুতিকরণ দরকার, বাঁধ কেন ভেঙে যাচ্ছে, ঘূর্ণিঝড় আসলেই কেন বাঁধগুলা খেয়ে যায়, আমরাও ঘূর্ণিঝড়ের উপর দায় চাপাই কিনা, এই সংক্রান্ত একটি আলোচনা আমরা নিটোল টাটা 21 রাতে করেছি। আজকে বিশেষ করে আমরা যেটার উপর গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে বাঁধগুলো করবার ক্ষেত্রে যে বাজেট বরাদ্দ দেয়া হয় সেটা পর্যাপ্ত কিনা, এই একটা প্রশ্ন আপনার কাছ থেকে উত্তরটা জানতে চাই। পাশাপাশি এই আলোচনা উত্থাপিত হয়েছিল যে ওখানকার যে জনপ্রতিনিধি বা ওখানকার যে জনসাধারণ তাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করা হয় না। দূর থেকে পানি উন্নয়ন বোর্ড হোক বা অন্য মন্ত্রণালয় যারা আর কি এই কাজে একদম নিয়োজিত থাকেন তারা দূর থেকে গিয়ে একটি বাঁধ নির্মাণ করে দিয়ে চলে আসেন, কিন্তু সেটা আসলে টিকে থাকবার জন্য কতটা যৌক্তিক ভূমিকা পালন করে? না, এখানে তো আপনার বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বা আমাদের গ্রামীণ অবকাঠামো যে কোনো উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে বটম আপ হতে হবে, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। কারণ পানি উন্নয়ন বোর্ডের যিনি ওখানে আছেন প্রকৌশলী বা যারা এই প্রকল্প তৈরি করেন তিনি যান দেখেন, আর যিনি ওখানে বাস করেন থেকে 40-50 বছর ধরে উনি বাস করতেছেন, উনি কিন্তু সেখানে জানেন যে জলোচ্ছ্বাস হলে ঘূর্ণিঝড় হলে কী হয়, তার অভিজ্ঞতার আলোকে কিন্তু এগুলি করা উচিত। কিন্তু আমরা সত্যিকার অর্থেই সেগুলোকে মূল্যায়ন করি না। আমরা নিজেরাই ঢাকা থেকে, আমাদের যেহেতু সব ঢাকা কেন্দ্রিক, ঢাকা থেকে প্রকল্প তৈরি করি, ঢাকা থেকে আমরা বাজেটটা তৈরি করি, কিন্তু আমরা গণমানুষের সঙ্গে বা যারা এটার উপকার ভোগী সরাসরি তাদের সঙ্গে কিন্তু আমরা কোনো রকম আলোচনা কাজ করেছেন, মানে তখন এই গুরুত্বটা অনুভব করেছিলেন কিনা? আমরা গুরুত্ব অনুভব করছি, আমরা সেটা করারও চেষ্টা করছি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে। 91 সালে যখন ঘূর্ণিঝড় হলো চিটাগাংয়ে, তখন তো সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেল। একটা ঘূর্ণিঝড়ের পরে, জলোচ্ছ্বাসের পরে সবচেয়ে বড় মানুষের মানে পরিবেশের যে সমস্যা বা তার পানীয় জলের সমস্যা কিন্তু একটা বিরাট। পানীয় জলের সমস্যার কারণে কিন্তু তার নানা রোগের সৃষ্টি হয়। আমরা তখন সেখানে চেষ্টা করলাম স্থানীয় জনগণকে নিয়ে কী করা যায়। পরিবেশ অধিদপ্তর কিন্তু কাউকে, আমি যেহেতু পরিষদে চাকরি করছি তখন আমি কিন্তু কাউকে আমার পানি দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কিন্তু আমি একটা কাজ করতে পারছি, সেটা কিভাবে টিউবওয়েলগুলোকে আপনার জীবাণুমুক্ত করা যায়, সুপেয় পানির উপযোগী করা যায়। খুব একটা সিম্পল ব্যবস্থা আমরা করলাম। আমরা ব্লিচিং পাউডার দিয়ে একটা টিউবওয়েল 1 বালতি পানি ঢেলে দিয়ে মুখ ধরে চেপে ওটা ফেলে দিলাম। তারপরে ধরেন 10 বালতি পানি ফেলে দেওয়ার পরে নিচের থেকে যে পানি আসলো সেই পানি কিন্তু একদম বিপদমুক্ত সুপেয়, কারণ নিচের পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকে না, কোনো কিছু থাকে না। এই জিনিসটা আমরা ওই সময় 91-এর কথা বললেন, 91 ঘূর্ণিঝড়ে তো আসলে যদি বলি হাতিয়া, সন্দ্বীপ মানে ভোলার ওই এলাকাটা সমুদ্রের নোনা পানিও তো অনেকটা এসেছিল, আর ওদিকের থেকেও সাতক্ষীরারটা বিশেষ ভাবতে হয়, কারণ ওখানে তো নদীর পানিও ঢোকে। সাতক্ষীরার ক্ষেত্রে কি ভাবা হয়? না, সাতক্ষীরা আমাদের বিশেষ করে সাতক্ষীরা তারপরে বাগেরহাট ওইসব এলাকা তো মানুষের দুর্বিষহ জীবন, পানির অভাব। এই যে এখন আপনার এই যে ঘূর্ণিঝড় হয়ে গেল, জলোচ্ছ্বাস হয়ে গেল, সমস্ত পানি এখানে কিন্তু আটকে গেল এবং সব মানে লবণ পানি। এতে কি হলো, আমার এই কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের সুপেয় পানির অভাব হচ্ছে। এখন যে জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা সেই সব এলাকায় পানি সরবরাহ করা খুবই কঠিন হয়ে আসছে এবং মানুষকে পানির জন্য কিন্তু অনেক দূরে যেতে হয়, পানি সংগ্রহ করতে হয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি ওই এলাকার কথা বলিনি, আমি চিটাগাং এলাকার কথা বলছি। আরেকটা যে সাপটা এটা ঠিক, যেই পানিটা আমার উপচায় ভিতরে চলে গেল একটা টিউবওয়েলের মধ্যে আসছে, না ওটাও মুক্ত হয়ে যায়, না লবণটাও মুক্ত হয়ে যায়। কীভাবে বলছি,
আমার যখন পানিটা আপনার টিউবওয়েলে ঢুকলো সে কিন্তু নিচে আর যেতে পারতেছে না, নিচে তো আমার পানিটা চাপ আছে, যার জন্য সে নিচে যেতে পারছে না। যদি আপনি চেপে ফেলে দেন তাহলে কিন্তু আমার জীবাণুও চলে যাচ্ছে, লবণ পানিও চলে যাচ্ছে। তাহলে আমরা তখন পুরা উপকূলীয় অঞ্চলে জনগণকে, বিশেষ করে যুব সমাজকে সম্পৃক্ত করে সারা এলাকার টিউবওয়েল আমরা কিন্তু আপনার সুপেয় পানির উপযোগী করে তুলতে পারছি। আপনার কাছে আবারও আসবো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আসতে চাই এবং যে আলাপটি এখন তুলতে চাই সেটার সাথে সরাসরি আপনারা কাজ না করলেও এইটা কতটা অনুভব করেন, যেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমরা যখনই একটা শক্তিশালী ঘূর্ণিঝড় এরকম আঘাত হানে উপকূলীয় এলাকায়, আমরা সাথে সাথেই যে প্রথম যে বার্তাটা পাই সেটা হচ্ছে ওকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা তো আসলে থাকেই, কারণ যে ইলেকট্রিক পোলগুলো থাকে সেগুলোর পর গাছ ভেঙে পড়ে, নানান সমস্যা তৈরি হয়। আমরা বিভিন্ন সময় শুনেছি মাটির নিচ দিয়ে এই বিদ্যুতের তারগুলো যাবে, এরকম নানান উদ্যোগের কথা শুনেছি, কিন্তু কোনোটারই খুব বেশি বাস্তবায়িত হতে দেখিনি। এইটা কতটা অনুভব করেছেন বিভিন্ন সময়? না, এটা আপনি বললেন সরাসরি সম্পৃক্ত নয়, আমরা ভালোভাবে সম্পৃক্ত। উনি সাতক্ষীরার কথা বললেন, আমি ওই এলাকারই লোক আর কি, আমি সেই জন্য বলছি, এই বিষয়ের উপরে আমি নিজেও কাজ করেছি। সেটা হচ্ছে এই যে আমাকে একটা লাক্সই প্রযুক্তিতে থাকতে হবে। সোবান সাহেব যেটা খুব সুন্দরভাবে বললেন যে ওই লোনা পানিকে খুব সিম্পল একটা টেকনোলজি জাস্ট এ করে করলেন। তা সুতরাং আমার ওইরকম একটা ডিফেন্সিভ একটা থাকতে হবে বা প্রিভেন্টিভ একটা পদক্ষেপ থাকতে হবে। এইটার জন্যই তো আর একটা ঘূর্ণিঝড় আসা পর্যন্ত ওয়েট করার দরকার লাগে না। যেমন ইলেকট্রিসিটির ব্যাপারটা যেটা বললেন, ইলেকট্রিসিটি সাময়িকভাবে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু আমার সেইটার জন্যই তো একটা দীর্ঘস্থায়ী একটা প্রস্তুতি প্ল্যান। এই যে বললাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটা, এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, বহুদিন করার পরে এখন হয়েছে মানুষ এখন যে আশ্রয় নিতে পারছে। কিন্তু মুশকিল হচ্ছে সমুদ্রের পানি বেড়ে যাওয়াতে আমার যে সমস্যাটা হচ্ছে, যেমন সুন্দরবনের কথাই বলি, সুন্দরবন কিন্তু সবসময় আমাদেরকে শুধু প্রোটেক্ট করেছে না, সে নিজেকেও প্রোটেক্ট করেছে। ওখানে যে জীববৈচিত্র্য আছে তাকেও প্রোটেক্ট করেছে। কিভাবে? যেমন সিডরে তার অনেক গাছ পড়ে গেছে ঠিকই, কিন্তু তারা নিজেরা তার জীববৈচিত্র্য, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আইলার সাথে আর রোমেলার সাথে খুব মিল আছে, এরা দুজনেই এইরকম মে মাসে আসছে। সেটা হচ্ছে সাধারণত এরা জোয়ারের সময় আসে। তা জোয়ারের সময় আসলে আইলার সময় যেটা হয়েছিল যে সুন্দরবনের ওই যে সমস্ত খাবার পানির যে জায়গাগুলো ছিল, ওরাও কিন্তু মিষ্টি পানি খায়, ওরা কিন্তু লবণাক্ত পানি খায় না। ওখানে বড় বড় পুকুর কাটা আছে, সেই পুকুরে যে পানি থাকে সেই পানি ওই জীবাণু, ওরা বাঘ ভাল্লুকেরা সবাই প্রাণীরা খায়। আইলাতে যেটা হলো ওই পুকুরগুলো লোনা পানিতে ভরে গেল। তো যাওয়াতে ওদের খুব সমস্যা হলো। তখন জাপানের টেকনোলজি এটা ওটা নিয়ে আমরা তাড়াতাড়ি ওই পুকুরের পানিগুলোকে সরিয়ে দিয়ে বৃষ্টির পানি যাতে আসেটা সেই ইত্যাদি, তাও 6 মাস লেগেছিল। হ্যাঁ, এবং তখন বলা হয়েছিল যে তাহলে এই বাঁধগুলো আরও উঁচু করে দেন পুকুর পাড়ের এগুলোর। আর বেশ কয়েকটা বাঘের ব্যাপারে আমরা সিলোসিস করেছিলাম, পরীক্ষা করেছিলাম, ময়নাতদন্ত করে দেখলাম যে তাদের সিলোসিস হয়েছে, অর্থাৎ ওই যে লোনা পানি আর এ পানি খাওয়া যায়। এইবার রোমেলের সময় যেটা ঘটেছে, সে শুধু পুকুর না, পুরো সুন্দরবনকে সে তলিয়ে দিয়েছে, অর্থাৎ এত বেড়েছে। আচ্ছা, দেওয়াতে আপনি তো খবর পিকচার আরও আসতে থাকবে, আপনার আমার বহু হরিণ, বহু তারা কিন্তু মারা গেছে। হ্যাঁ, তাহলে কত বড় একটা হচ্ছে। তা সুতরাং আমাকে এই ফোর্সই করতে হবে যে আই হ্যাভ টু টেক 2 স্টেপ। একটা হচ্ছে প্রিভেন্টিভ, আমি আগের থেকে আমার বুঝতে হবে যে এরকম ধরনের হলে কি হবে, সেটার জন্য কি ব্যবস্থা। আর একটা হচ্ছে আমার ডিফেন্সিভও থাকতে হবে, যে যেন আমি ওইটা আসলেই যেন সঙ্গে সঙ্গে যেন একটা প্রতিকারের পথে যেতে পারি। এর সাথেই ওই যে বাজেটের কথাই ওই জন্যই এসে গেল। আপনি ওনাকে প্রশ্ন করতেছিলেন, বাজেটের বরাদ্দটা একটা দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী প্ল্যানে করতে হবে। সেই জায়গায় আসলে কি পরিমাণ বরাদ্দ এখন আছে বিগত বছরগুলোতে এবং কি থাকা দরকার, শুনবো। বিরতিটা নিয়ে ফিরি, আপনার কি শুনবো এই জায়গাটায়। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21-এর রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি শেষ করে আমরা আবারও এই আলোচনায় ফিরবো। আলোচনার সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21-এর রাতের আজকের আয়োজনে। কথা বলছি উপকূলীয় বাজেট নিয়ে। সামনে বাজেট 2024-25 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট সেটা আমরা পাবো, এবং সেই জায়গায় বিদায়ী বছরেই বা কি বাজেট ভাবা হয়েছিল এই উপকূলীয় এলাকার জন্য, যেই এলাকা প্রতি মুহূর্তে আসলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে যখন একদম সেই গ্রেড 1-এর
একটি ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন আমরা কতটা ক্ষতি হতে দেখি এই দীর্ঘমেয়াদে বা স্বল্প মেয়াদে, সেই জায়গাটায় বাজেটের ব্যাপার ভেবে কোনো কিছু বাড়ানো হয় কিনা, অর্থাৎ এই উপকূলীয় বাজেটে বরাদ্দটা বাড়ানো হয় কিনা, বিশেষভাবে সেটার দিকে নজর দিচ্ছি আজকে। আসতে চাই আপনার কাছে, আবার আপনাকে থামিয়ে গিয়েছি বিরতিতে, সেক্ষেত্রে মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি যদি বলেন যে এর আগের বছরগুলোতে উপকূলীয় বাজেটে কি ধরনের বরাদ্দ ছিল, সেটা কতটা অপর্যাপ্ত ছিল, আর এখন সামনে আসলে আমাদের প্রত্যাশা কি পরিমাণে থাকা দরকার? হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ বা প্রশ্ন। আমি বলি, আমি বৃহত্তর খুলনা সমিতি, সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা নিয়ে যে বৃহত্তর খুলনা সমিতি ঢাকা শহরে আছে, আমি সেটা সভাপতি ছিলাম এর আগের টার্মে আর কি। হ্যাঁ, তা সভাপতি থাকার সময় আমরা এই জিনিসটা খুব সিরিয়াসলি দেখেছি যে আমাদের এলাকার এই উপকূলে ওই 3টা জেলা হলো, আরও কয়েকটা উপকূলীয় জেলার অ্যাকচুয়ালি বাজেট বরাদ্দ কি, কাজগুলো করা হচ্ছে কি না। হ্যাঁ, আমরা বারবার একটা প্রস্তাব দিয়েছি যে একটা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করেন, কারণ ওই ঢাকার থেকে, উনি যেটা বললেন, ঢাকার থেকে আপনি করবেন, তারপরে যাবে, বরাদ্দ দেবে, আর পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা তারা তো বদলিযোগ্য চাকরি এবং সে ওই এলাকার লোক না, তো সে স্বাভাবিকভাবেই একটা প্রোগ্রাম হয়তো নেয়, নিয়ে তারপরে ওইটা শেষও দেখতে পারে না, চলে যায়। তা তখন আমরা একটা স্টাডি করেছিলাম, করার পরে আমরা দেখলাম যে 2016 থেকে 2022 পর্যন্ত এই কয় বছরের আমরা একটা হিসাব নিলাম এবং দেখলাম এর ভিতরে 3টা বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছিল। 16 সালে একটা, এটার নাম বোধহয় কি ফণি বা কি একটা নাম ছিল, 19 সালে আরেকটা সেরি, আর 22 সালে একটা আমফান শেষে যেটা ছিল। 3টা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করলাম ঘূর্ণিঝড়টা হয়ে যাওয়ার পর, এইরকম ধরনের বিরাট ক্ষতির পরে উইদিন 2-3 ডেজের মধ্যে দুর্যোগ মন্ত্রী মহোদয় সেই সময় এই সময় যারা ছিলেন তারা একেবারে খুব বলেছেন যে আমরা 8,000 টাকার একটা প্রকল্প নিয়েছি। হ্যাঁ, 8,000 টাকার প্রকল্প নিয়েছি, যেটা রিপোর্ট 8,000 কোটি টাকার 8,000 কোটি টাকার প্রকল্প নিয়েছি, যেটা 15 জানুয়ারি 2016 সমকাল পত্রিকায় ছাপা হয়েছে মন্ত্রীকে কোট করে। হ্যাঁ, তারপরে 19 সালে 12 মে 2019-এর বেলায় ওই আবার প্রথম আলো নিজেই সম্পাদকীয় লিখেছে ওই মন্ত্রীকে কোট করে, যে এত 8,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, মানুষ শুনে খুব উদ্বুদ্ধ হয়েছে, কী করবে ইত্যাদি। এরপরে আবার 2020 সালে আবার ওই একই কথাই বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এডিপি ওই কয় বছরের এডিপিতে তন্ন করে খুঁজলাম কোথায় সেই 8,000 কোটি টাকার বরাদ্দ, কোথায় প্রকল্প, মিলানো গেল না কিন্তু। এবং এই ঘটনার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। এবং এই কথাগুলো বলেই আমরা ওই 2022-এ বোধহয়, এটা কত 2021-এ আমরা মাননীয় অর্থমন্ত্রীকে অ্যাড্রেস করে পুরো জিনিসটা আমরা ওই ঠিক এরকম বাজেটের সময়, কারণ এই ঘূর্ণিঝড়গুলো হচ্ছে মে মাসে, বাজেট তারপরের মাসে হয় আর কি, জুন মাসে হয়। আমরা এইগুলো এটা দিয়ে বললাম যে এইগুলো প্রকৃত অবস্থাটা এইভাবে দেখেন, বরাদ্দের সাথে সমন্বয় করেন ইত্যাদি ইত্যাদি। কিছু কাজ হয়তো হয়েছে, কিছু কাজ হয়তো হয়নি। আমার পয়েন্ট হচ্ছে এই যে বাজেট বরাদ্দ বা যা নেই সেটার একটা খুব স্পষ্ট কর্মভিত্তিক, কর্মসূচি ভিত্তিক হতে পারে। আমি ঢাকায় বসে খুব সুন্দর একটি পানি ভবন বানালাম, যেটা ওখানে মাত্র ওদের একটা ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট ছিল, সেই জায়গাটা খুব সুন্দর জায়গা। আপনি দেখবেন উইথিন শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর একটি পানি ভবন তৈরি করা হয়েছে। কিন্তু ওর ওই যে প্রতিটা উপজেলায় বা যে পানি উন্নয়ন বোর্ডের যে অফিসগুলো আছে, স্থায়ী অফিস আছে, তাদের কি বাজেট বরাদ্দ দেওয়া হয় এবং তারা ওইটা সত্যি ব্যবহার করতে পারে কিনা বা কি করে কিনা, এর একটা হওয়া দরকার। আমার কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এক বছরে হবে না, কয়েক বছরের প্ল্যান নিয়ে করতে হবে, উপকূলীয় বোর্ড গঠন করতে হবে। এখানে ছোট্ট একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে বরাদ্দ যতটুকু দেয়া হয় সেই কাজটুকু ওই টাকাটা কি মানে ব্যয় করা হয় কিনা কাজে, নাকি আবার ফেরত চলে যায়, এরকম হয় কিনা? হিসেবেই পাওয়া যায় না। আচ্ছা, হিসাবটাও পাওয়া যায় না। ওখানেও কিন্তু আমাদের অডিটর জেনারেলের অফিস আছে, মানে অডিটর জেনারেলের সব তো করার, তাদের রিপোর্টটাও দেখলি হয় যে তারা ওই পানি সম্পদ মন্ত্রণালয় বা এটা অর্থাৎ কৃষি খাতের যে অডিটর জেনারেলের অফিস আছে, দেখতে হবে যে তারাও এটা অডিট করে এটা ধরতে পেরেছে কিনা। কারণ আমি তো ফিজিক্যালি কাজ দেখছি না, বরাদ্দ দেখছি। প্রথম হচ্ছে যে বরাদ্দই ভালো করে না, কথা সত্য না,
আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহানকে অনেকক্ষণ বসিয়ে রেখেছে, আপনাকে এই জায়গায় একটু শুনতে চাই যে যদি সেগুলো একটা ৮,০০০ কোটি টাকার একটা ঘোষণা আসলো, সেটার কোনো, যেটা এডিপির কথা বললেন সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো প্রজেক্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি আদৌ বরাদ্দ হয়েছিল নাকি হয়ই নাই, নাকি হয়ে ওগুলার কোনো বাস্তবায়িত হয় নাই? মানে আপনার কাছে কি মনে হয় ব্যাপারটা? যে ওইটা একটু বলার আগে একটু আপনি যে বিদ্যুতের কথা বললেন, জি। যে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলস মানে ভূগর্ভে আমাদের কেবল, এটা মাত্র ঢাকা শহরে শুরু হয়েছে, এখনো হয়তো সেই এলাকায় শুধু ঢাকা শহরে এখন শুরু হয়েছে যে আমাদের ভূগর্ভে বৈদ্যুতিক তারের স্থাপন। সেখানে একটু বলতে ওইটা চাই, হয়তো আমাদেরকে, জি, সেখানে বলতে চাই যে আমাদের ঢাকা থেকেই সবকিছু শুরু করতে হবে এমন ভাবনাটাই বা কেন? প্রায়োরিটি বেস আমরা তো করতে পারি যে সাময়িকভাবে যখন ঝড় খুব আঘাত আনলো আমরা না হয় ওটা অফ করে রাখলাম, যেটা বললেন যে সাময়িকভাবে হতে পারে, কিন্তু পরবর্তীতে আমাদের যাতে বিচ্ছিন্ন হয়ে না পারে আমরা আবার ইলেকট্রিসিটির সেই সংযোগটা দিতে পারি বা সরবরাহটা বাড়াতে পারি, সেটা কেন আমরা ওখানে ভাবছি না যে ঢাকার থেকেই শুরু করতে হবে কেন? না, বর্তমান যুগে তো যোগাযোগ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, যে কোনো যোগাযোগ বলতে সব মাধ্যমে, তাই না, সব মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ। তা আপনি যে বাজেটের কথা বললেন ৮,০০০ কোটি টাকার যে বাজেট, যেহেতু উনি এনবিআরে ছিলেন সাবেক চেয়ারম্যান এবং উনি তথ্যটা দিচ্ছেন যে উনি খুঁজে কোথাও পান না, তার মানে এই বরাদ্দটা মুখে মুখেই, কাগজে কলমে হয়তো কোথাও আসেনি। এটা হয় কি অনেক সময় মন্ত্রণালয়গুলি বরাদ্দ এই যখন প্রকল্প নিজেরা তৈরি করে, তখন এই তৈরি করতে গিয়ে নিজেদের মধ্যে যখন আলোচনা হয় তখন যে আমরা এই মন্ত্রণালয় এত কোটি টাকার অমুক একটা প্রকল্প নিচ্ছি বা নিব, এটাই হয়তো মাননীয় মন্ত্রী সেটা পরিবেশ মন্ত্রণালয়ে ছিলেন, এরকম কি হয়েছে কিনা যে মৌখিক একটা যেটা পেপারসে আসে না কিন্তু সেটাই মানুষের কাছে চলে গেছে, এরকম হয়েছে না? অনেক সময় এরকম হয়নি, কিন্তু হতে পারে। মাননীয় মন্ত্রী হয়তো তখন বলছে যে একটা প্রকল্প আমরা নিচ্ছি, কিন্তু উনি যে প্রকল্পটা কোথায় কি কতটুকু এটা তো যে হয়নি এটা কিন্তু প্রমাণিত, যে এটা শুধু মুখের কথাই ছিল। এখন আমরা আসি যে আসলে বাজেটের কথা যেতে আসলো, সামনে বাজেট, আমি যেটা মনে করি উনি বলছেন যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমাদের বাজেটে পরিকল্পনা নিতে হবে উপকূলীয় অঞ্চলগুলোকে সুরক্ষা করার জন্য। এখন কোথায় আমি সুরক্ষা করব? এখন যেমন আমার স্বল্পমেয়াদী কি বাজেটে আসতে হবে কৃষিকে কীভাবে আমি আবার মানে যেই ক্ষয়ক্ষতি হয়ে গেল সেটাই কীভাবে আমরা কাটিয়ে উঠবো, আমার পোলট্রিতে কী ক্ষয়ক্ষতি হলো সেটা আমি কীভাবে কাটিয়ে উঠবো, মৎস্য সম্পদে বড় ধরনের ক্ষতি হয়েছে এটা আমি কীভাবে কাটিয়ে আনবো, কারণ কৃষি হয়তো ফসল যদি জমিতে না থাকে তাহলে এই মুহূর্তে তার সেই রকম বড় ক্ষতি হয় নাই। পোলট্রি কিন্তু ক্ষতি হয়েছে যেহেতু তার তো মানে পশু ছিল পোলট্রিতে, তারপরে আমার মাছ ছিল সব চলে গেছে। তো এই জায়গাটা আমরা এখনই ওদেরকে কীভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করব, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আবার মধ্যমেয়াদী যদি আমি একটু আসি, যে কৃষিতে আমার যে মানে কি বলে লবণ পানি যে ঢুকে গেল, আমার যে সব জায়গা, উনি যে বললো যে একটু আগে শুধু পুকুর না পুরা সুন্দরবন উপচে আসছে লবণ পানি, তাহলে তো পুরো এলাকায়, বিশেষ করে আমি যেটুকু গণমাধ্যমে দেখছি সাতক্ষীরা, বাগেরহাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। তাহলে সেই সব জায়গায় আমার যে জলাবদ্ধতা হয়ে গেল, কৃষিভূমিতে লবণাক্ত পানি ঢুকে গেল, আমি কিভাবে এটাকে পুনর্বাসন করবো এই কৃষিকে, সেই জায়গায় আমার মধ্যমেয়াদী আমি একটা জায়গায় একটু গুরুত্ব দিতে চাই। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের কৃষি জমি প্রতিনিয়ত কমে আসতেছে, তারপর আমাদের কৃষি বিজ্ঞানীরা কিন্তু অনেক অনেক নতুন উদ্ভাবনের মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমার কৃষি কিন্তু উৎপাদন কিন্তু আমরা পাচ্ছি, কাজ হচ্ছে এখন। না সেই জায়গাটা, জি, কিন্তু সেই জায়গাটা আমি মনে করি উপকূলের জন্য কিভাবে আমরা লবণ সহিষ্ণু মানে আমাদের কৃষি উৎপাদন করতে পারবো, সেই জায়গায় মনে হয় কৃষি যারা গবেষণা করেন তাদেরকে অনেক বেশি আরো এফোর্ট দেওয়া দরকার। এর জন্য আপনি চমৎকার করে একদম স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে এটা সবিস্তরে একদম বললেন, খুব সংক্ষিপ্তর মধ্য দিয়ে একদম বলে দিলেন। কিন্তু আমি জানতে চাই যে সেটা আসলে বিভিন্ন ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্টেশনের কথা ভাবি, একটা ঝড় আসবে, ঝড়ে জলোচ্ছ্বাস হবে, তারপর নোনা পানিটা ঢুকে যাবে, এটা তো আসলে আমরা জানি যে হয়েই থাকে। এর বাইরেও কি আমরা ভাবি? আমি যদি বলি দক্ষিণাঞ্চলের অনেক মানে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, পানির উচ্চতা, নদীগুলো বরঞ্চ নিচে নেমে যাচ্ছে, নদীতে পানি প্রবাহ নেই, পানি এখন নদীর পানিতে নোনা পানি ঢুকে যাচ্ছে, সেটা নিয়ে কি আমরা ভাবছি? আমরা তো নাব্যতা নিয়েও ভাবছি না ওই নদীগুলোর। দুইটা জিনিস এখানে। আবার নদীর যদি আমি অতি সম্প্রতি গত 22শে মার্চ পানি দিবস ছিল, সেখানে আমি একটা কথা বলছি, যদি আমাদের এই এখন যে বর্তমান অবস্থা বিরাজমান 2050 সালের মধ্যে বাংলাদেশ মানে পানির অভাবে বড় ধরনের বিপর্যয়ে পড়বে। দুইটা কারণ এখানে। একটা আপনি যেটা বললেন যে আমাদের নদীগুলি তলদেশ ভরাট, শুধু তলদেশ ভরাট না, দখল দূষণ এর সঙ্গে যুক্ত হচ্ছে, তিনটা একসঙ্গে, তাই না? পাশাপাশি আমার উজান থেকে পানি আসছে না, আমার যে পরিমাণ হিস্সা আমার পাওয়ার কথা আমি মানে নিম্ন অঞ্চল হিসাবে সেটা আমি পাচ্ছি না, ভাটির দেশ হিসাবে সেটা আমরা পাচ্ছি না। তাহলে একদিকে আপনি উজান থেকে পানি পাচ্ছেন না,
তাহলে আমি যখন আমার পানি দরকার তখন পাচ্ছি না, আবার যখন দরকার না বর্ষাকালে আমার 2 কুলুক চেয়ে পানি পড়ছে, যেহেতু নদীর ধারণ ক্ষমতা আমার কমে আছে, পানি ধারণ ক্ষমতা, তাহলে আমাকে মানে একটা কম্প্রিহেন্সিভ একটা ব্যবস্থা নিতে হবে। আমার নদীগুলোকেও নাব্যতা ফিরে আনতে হবে, তার গতি প্রবাহ যদি আমার ঠিক থাকে, যদি আমার পানির প্রবাহ ঠিক থাকে, তাহলে কিন্তু স্যালাইন ওয়াটার লবণ পানি কিন্তু উজানে আসতে তার অনেক কষ্ট হবে। তার আমার যদি এদিক থেকে মিষ্টি পানি যদি যায়, চাপের সঙ্গে আসতে পারবে না সে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের পানির যে প্রবাহ, পানির যে উৎস, নদী, খাল, বিল, সেগুলোতে আমার পানির ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। এবং আমাদের যেহেতু উজানে পানি প্রাপ্তির আমরা সমস্যা ভুগছি, তাহলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। যেহেতু আমরা অলরেডি একটা কি বলে মানে বর্ষাকালে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়, মৌসুমি একটা দেশ আমরা, সো মৌসুমি বৃষ্টিপাতের ফলে আমার যে পানি, আমার তো অনেক পানি, কিন্তু সেই পানি আমি ধরে রাখতে পারতেছি না। সেটা ধরে রাখার জন্য আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী করতে হবে। আর একটু দীর্ঘমেয়াদী একটু উপকূলের জন্য বলে শেষ করি, সেটা হচ্ছে বাঁধের কথা, যে আমি শুরুই বলছি। বাঁধকে শুধু আমার এগুলাকে রক্ষণাবেক্ষণ করতে হবে যথাযথভাবে, শুধু ওই যে বন্যা আসবে বা পরে করব তা না। এটা তাকে যখন আমার মানে শুষ্ক মৌসুম থাকে, যখন বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করা সহজ এবং টেকসই হবে, তখনই রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং দীর্ঘমেয়াদী এটার উচ্চতা বাড়ানো এবং এগুলাকে আরও কীভাবে আরও শক্তিশালী করা যায়, টেকসই করা যায়, সেইভাবে আমার বাজেটে বরাদ্দ থাকতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। জি, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে তখন তো বিদ্যুতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। যোগাযোগের সবচেয়ে বড় যে মাধ্যমটা আমরা বলি, সেটা এখন মোবাইল একদম নেটওয়ার্ক হোক কিংবা ইন্টারনেটের কথা বলি, নানান যে ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু ব্যাপকভাবে ধস নেমে যায়। এরকম একটা ঘূর্ণিঝড় আঘাত আনলে কোনোভাবে যোগাযোগ করা যায় না এবং খুব টাফ হয়ে দাঁড়ায়। এবং ওই যে ত্রাণের কথা বলছিলাম, কারণ আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এই চেয়ারে বসে বলে গেছেন যে তখন হয় কি যে কোথায় এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে ত্রাণটা দরকার সেটা আমরা জানতে পারি না। ওই সব কিছুর জন্য কোস্ট গার্ডের উপর ভরসা করতে হয়, কারণ সবাই তো দুর্গম এলাকায় পৌঁছাতেও পারে না, কারণ জলোচ্ছ্বাস হয়ে থাকে, নানান ধরনের বিপদের সম্ভাবনা থাকে। সেই জায়গায় যোগাযোগটা আমরা কতটা ভাবতে পারি? না, এটা ব্যাপার হচ্ছে কি, ওই যে আমি প্রকল্পগুলোর তালিকা বলছিলাম, আমি এখনও বসে দেখলাম কোস্ট গার্ডের উপরেই কিন্তু কয়েকটা বরাদ্দ দেওয়া হয়েছে, মানে প্রকল্পই হয়েছে, তার শক্তিশালীকরণ ইত্যাদি ইত্যাদিকরণ। সেইগুলো শক্তিশালী যদি হয়ে থাকে তাহলে আর আমাদের তো উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে। হ্যাঁ, আমার কেন ওই বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বলেই আমি খবর পাবো না, এটা তো না। আমার সমস্ত ফ্রন্টে যার যার ভূমিকা তা পালন করতে হবে, সেটার ব্যবস্থা দেখতে হবে, দেখলেই এ হবে আর কি। আর তাছাড়া হচ্ছে এই মুহূর্তে আমি তথ্যটা পেলাম না বলেই আমি এই একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যাকে মানে ওই ঘূর্ণিঝড় আসলেই তখন করব সেটা না। এটা সেই জন্য আমি মনে করি ওনার প্রথম সাজেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, সবুজ বনানীর বেল্ট তৈরি করতে হবে পুরো উপকূল দিয়ে, সবুজ বনানী। আপনি এখন গাছ লাগালে সেই গাছ বড় হতে হতে 10-15 বছর লাগবে, তাও হোক, লেট আস স্টার্ট। সবুজ বনানী করতে হবে। আর বাঁধগুলো এমনভাবে হবে যেন ক্রমান্বয়ে ওটাকে আমি ভালো মেনটেন্যান্স করি। এই মেনটেন্যান্সের ব্যাপারেও ওই জন্যই বলছি যে স্থানীয় জনগণকে বা ওই জনপ্রতিনিধিকে যদি আমি ওখানে ইনভলভ না করি, তাহলে ওই বাইরের অন্য জেলার লোক এসে কর্মচারী হিসেবে একটা কাজ করে যাবে, তারপরে ওইটার কেউ খোঁজ রাখবে না, এটা তো হবে না। আমরা ছোটোবেলায় দেখেছি, আমি তো সুন্দরবন অঞ্চলেরই মানুষ, ছোটোবেলায় আমরা দেখেছি কোনো একটা কিছু হলে সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের যিনি প্রধান থাকতেন তিনি একটা হুঙ্কার দিতেন যে সবাই আসো, সবাই কোদাল নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা মারত করা হতো। কিন্তু যখন থেকে এটা ব্যবস্থা করা হয়েছে এলজিডি ছাড়া এই রাস্তায় আর কেউ মাটি ফেলবে না, বা উনি আসবে তো ও বাসায় বসে থাকে, ওই এলজিডি এসে আমার এটা ঠিক করে দেবে, তারপরে অর্থাৎ ওকে সম্পৃক্ত করা হয় না। এবং সম্পৃক্ত না করাতে হচ্ছে কি, ওই কাজের কোয়ালিটিও সে দেখে নেয় না। বাড়ির সামনে আপনি রাস্তা বানাচ্ছেন, রাস্তাটায় আপনি ভালো সিমেন্ট দিচ্ছেন কি না এটা দেখার আর দায়িত্ববোধও করে না, কারণ ওকে সেইভাবে ইনভলভ করা হয় না। সুতরাং আমাদেরকে লাকসই প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের দুটো দিকেই খেয়াল রেখে করতে হবে। সমস্যা মনে করতে হবে। আপনি সবুজ বেষ্টনীর কথা বললেন বা বাঁধের কথা বললেন, ঘুরে ফিরে এই দুইটা জায়গায় আমরা অনেক বেশি আসছি, কারণ এই দুটো আমাদের প্রাথমিকভাবেও যদি থাকতো, বাঁধ থাকতো, সুন্দরবনের বেষ্টনী থাকতো, যদি সেই সবুজ বেষ্টনীর কথা বলছেন, অনেকটা আসলে আমরা ঠেকিয়ে দিতে পারি ঝড়কে। কিন্তু সেটাও
সিডরের দিকে আমরা তাকাই, কত বছর আগে সিডর হলো, সেই 2007 সালে। সেই সিডরের পর কতগুলো বছর পার হয়েছে। আমরা আসলে কবে ভাববো যে আজকে থেকে শুরু করব স্মার্ট বাংলাদেশ বা বিভিন্ন ভীষণ, আমরা বলি 2041 এরকম নানান কিছু বলি, সেই ভীষণের মধ্যে কি আমাদের এই ভাবনাগুলো থাকে না? এই একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গাছ আমরা লাগাচ্ছি, সেখানেও বরাদ্দ অনুপাতে যে গাছটা লাগাচ্ছি, যে গাছ কাটো গাছ লাগাও, রক্ষণাবেক্ষণ কতটা করছি, সহিষ্ণু জাত যেটা ওখানে লাগাবার কথা সেটা ভেবে কতটা লাগাচ্ছি। কারণ ওই জনসাধারণ সম্পৃক্ততার বিষয় না থাকলে দূর থেকে আমি গিয়ে তো বুঝবো না ওই এলাকায় কোন গাছ ভালো জন্মায়। সেই জায়গাটা একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা খুব আমি মনে করি এটা অবশ্যই ভাববার বিষয়। সেটা হচ্ছে যে গাছ লাগানো, গাছের বিষয়টা আমরা যখন তখন দেখছি কয়েকদিন আগে বর্তমান বিরোধী দলীয় নেতা কাদের সাহেব বলেছেন তিস্তা অঞ্চলে, সম্ভবত তিস্তা পাড়ের ওখানে 4 লক্ষ গাছ কাটার একটা পরিকল্পনা ওই প্রকল্পের ভিতরে রয়েছে। কি একটা অবস্থা, এটা বুঝতে হবে। আমি গাছ কাটছি, হ্যাঁ লেখা আছে, উনি ওই পেপারে হেডিং আসছে যে এতটা গাছ কাটা হবে। আপনি সুন্দরবন এলাকা বা এই ধারের গাছগুলোতে আপনি রাস্তার 2 ধারে দেখবেন, এবং ইভেন আমাদের পশ্চিমবঙ্গে পাশেও দেখা যাচ্ছে এক ধরনের রোগ আসছে, গাছগুলো আগামরা রোগ বলে, কেউ বলে গাছগুলোর গায়ে ছাল চামড়া উঠে যাচ্ছে, মানে নাই। এগুলো একটা, এখানে কৃষি বিভাগ বা ওই যে মানে কি বলে অন্য ধরনের কীটনাশক বা এই ব্যবহারের কোনো ব্যাপার কিনা, মোট কথা এটাকে একটা কম্প্রিহেন্সিভ এতে নিতে হবে। আমি আবার বলছি, গাছ কিন্তু আমার বেস্ট সহায়ক প্রকৃতির আপাত যে দুর্যোগ সেটার থেকে ঠেকানোর জন্যে। সুতরাং এটাকে একটা ন্যাশনাল প্রোগ্রাম হিসেবে নিতে হবে। এটা শুধুমাত্র এই সময় বৃক্ষরোপণ কর্মসূচি দিবস পালন করলে হবে না। এই দিবস পালন করাও এক ধরনের একটা বদভ্যাস হয়ে গেছে। সারা বছর আমি মাকে ভালোবাসলাম না, আমি শুধু মা দিবসে মাকে খুব স্মরণ করলাম। আমার গাছ যখন যে সিজনে যে গাছ, সেই গাছ লাগাতে হবে, তার পরিচর্যা করতে হবে। হ্যাঁ, আমি একটু অন্যভাবে কথাটা বলি যে সাইফুর রহমান সাহেব তখন পরিকল্পনা মন্ত্রী, আমি অর্থ বিভাগ থেকে আমরা একটা প্রস্তাব নিয়ে গেছিলাম যে মানিকগঞ্জ এলাকায় বেঙ্গল গোট, মানে ছাগলের একটা প্রোগ্রাম, 1000 কোটি টাকা প্রোগ্রাম নিয়ে গেছিলাম। উনি একবার ফাইল ছুড়িয়ে দিলেন, বললেন যে না, এটা হবে না। আমি বললাম স্যার কেন? বললো যে আমি সেদিন সিলেটে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে দেখলাম যে 2টা ছাগল, হ্যাঁ, একটা ছাগল গাছের 2 পা তুলে দিয়ে, ওই যে রাস্তার পাশে নতুন রাস্তা বানানো হয়েছে, গাছ লাগাচ্ছে, খাচ্ছে। উনি একটু ইয়ে করে বললেন, আমি পরে একটা স্যাটায়ার লিখছি ওইভাবে। ছাগলটা এটা লক্ষ্য করলো না যে ভেরি পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার ইজ পাসিং থ্রু হিম। সে নামলোও না, এবং সে ওই গাছের পাতায় মুখ লাগালো। ছাগলের মুখের রস যদি গাছের পাতায় লাগে না, ওই গাছ কিন্তু হয় না। অর্থাৎ রক্ষণাবেক্ষণের ব্যাপারে উনি বললেন যে আমি বন বিভাগের এই বাজেট কেটে দেবো, তারপরে তুমি এই রোডের এইটার বাজেট কেটে দেবো, খুব বললেন, পরে পাশ করে দিলেন আর কি, ঠিক আছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে এই যে আমরা রক্ষণাবেক্ষণে প্রচণ্ডভাবে দুর্বল এবং কাজ করছি না। আমরা গাছকে গাছ হিসেবে গড়ে তোলার ব্যাপারটা, এই গাছ শুধু আমার তো অক্সিজেন দেয় আর আমার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তা না, সে তো আমাকে পুরো এলাকাকে সে প্রতিরক্ষা দেয় এবং দেয়। সুন্দরবন তার বড় উদাহরণ, সে প্রতিরক্ষা দিচ্ছে। তাই এই জন্যেই আমাদের এই দীর্ঘমেয়াদী যে বলি, আমাদেরকে বাস্তব নানাবিধ কাজ করছে, কিন্তু তাকেই আসলে আমি সেই অর্থে মানে বাড়তে দিচ্ছি না। একদিকে কাটছি আর একদিকে লাগালেও সেটা রক্ষণাবেক্ষণ করছি না। আমি একদম শেষের দিকেই চলে এসেছি, প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান। সেই জায়গাটায় রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আরেকটু শুনে হয়তো শেষ করতে হবে। এখানে দুর্গতি একদম ফোরামের একজন এসেছিলেন এই নিটোলটার 21 রাতে, তিনি বললেন যে আমরা পরবর্তীতে দেখেছি যে একটা ঝড় হওয়ার পরে যে না, সুন্দরবনকে সুন্দরবনের মতো থাকতে দাও, সেখানেও তো রক্ষণাবেক্ষণের দরকার আছে। এই আলাপটি উনি তুলেছিলেন যে গোল পাতা যাদেরকে পরিষ্কার করতে হয়, নারকেল গাছ পরিষ্কার করতে হয়, প্রচুর পরিমাণে নারকেল গাছ লাগিয়ে দিলে উপকূলীয় এলাকা অনেক বেশি সুরক্ষিত থাকে। সেই জায়গায় এই যে পরিষ্কারের ব্যাপারটা, যে গাছের পাতা বা নানান কিছু ফেলে দেয়, একটু বাকল ফেলে দেয়া, সেই কাজটা করবার জন্যও তো আসলে একটা সুনির্দিষ্ট টিম যদি বলি সেটা বানানো যেতে পারে। এইটা নিয়ে একটা বড় ধরনের ডিবেট ছিল। সিডর যখন হয়ে গেল তখন সুন্দরবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। তখন দীর্ঘদিন, তখন আমি চাকরিতে ছিলাম, দীর্ঘদিন ডিবেট হয়েছে। যারা এই মানে আপনার কি বলবো, বন বিশেষজ্ঞ, বন নিয়ে যারা কাজ করেন, সেই ডিবেটে বলা হয়েছে যে না, সুন্দরবন এমন একটা
বন, এটা স্বয়ংক্রিয়ভাবে রিজেনারেট করে, ওখানে কোনো রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না, তাকে না তার মতো ছেড়ে দিলে। এবং দেখা গেছে সিটির উপরে গোলপাতা গাছগুলো ব্যাপক হারে মরে যাওয়ার কারণ কি ছিল? সেইটা তো ঠিক আমি আমার জানা নাই, কিন্তু ইয়েতে আপনার পরে দেখা গেলো খুব দ্রুততার সময় কিন্তু সুন্দরবন তার পূর্বাবস্থায় ফিরে আসতে পারছে, কারণ ওর নিজস্ব একটা ক্যাপাবিলিটি আছে রিজেনারেট করার। সো এই জায়গায় আমার মনে হয় ওই জায়গাটা, সব জায়গায় তো হয়তো ওই জায়গাটাই শুধু রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন নেই, কিন্তু অন্য জায়গায় তো সব জায়গায় করতে হবে। আপনি গাছের কথা আসছে, মানুষ কিছু বললে বলে খালি গাছের কথা বলেন, গাছ তো এতক্ষণ উনি যা বললেন, তারপরেও গাছ কিন্তু আমাদের ভূগর্ভের পানি কিন্তু রিচার্জও কিন্তু বিরাট ভূমিকা রাখে, যেটা আমরা অলরেডি ভূগর্ভ, সারা দেশের ভূগর্ভের পানির স্তর কিন্তু নিচে নেমে গেছে, শুধু ঢাকা শহর, সারা দেশে না, এই তো ঢাকা শহরে। আমি একটা এলাকায় দেখছি কলাবাগানে, আজ থেকে 20 বছর আগে একটা পাম্প ছিল, আজ থেকে 12-14 বছর আগে ওটাকে চেঞ্জ করছে, আরও গভীরতা গেছে, এখন আবার আরও গভীরতায় যাচ্ছে। তাহলে এতেই বোঝা যাচ্ছে যে পানির স্তর কোথায় নেমে যাচ্ছে। সারা দেশেও কিন্তু যখন আমরা কৃষিতে সেচ কাজ করি, তখন আমরা বুঝতে পারি কত পাম্প কাজ করে না, কত পানির নিচে নেমে গেছে। এইগুলো আর কোনো গবেষণা করার দরকার নেই, শুধু পাম্পের গভীরতা দিয়ে বোঝা যায় যে পানির প্রাপ্তির। তো এই জায়গাটা, এই জন্য গাছের আসলে বহুবিধ উপকার, যেটা আমাদেরকে এই জন্য গাছ লাগানোর কথা বলা হয়। আরেকটা বিষয় আপনি আসছেন, ওই যে বাজেটের কথা একটু আসি। আপনি বলছেন যে বাজেট বরাদ্দ, যেমন আমরা দেখলাম হয়তো বলা হয়েছে নাই, আবার যখন বরাদ্দ দেওয়া হয়, উনি হয়তো অর্থ বিভাগে ছিলেন বা ইয়েতে কী বলে অর্থ বিভাগে, অনেক সময় দেখা যায় এনবিআরে, অনেক সময় দেখা যায় বরাদ্দটা যথাসময়ে কিন্তু ছাড় হয় না। যদি আপনি যথাসময়ে ছাড় না হয়, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, কোনো কাজ হবে না কিন্তু। তো ওই জায়গাটাও আমি মনে করি এই জায়গা অন্তত একটা সমন্বয় দরকার, যেসব জায়গায় আমার খুব মানে প্রয়োজন দ্রুততার সঙ্গে, সেই জায়গায় যারা ছাড় করবেন তাদেরও উপলব্ধিতে আসতে হবে যে আমি ঠিক একদম আমার প্রতি মানে আমার যে নিয়ম কানুন পুরাটা এতদিন এই হইতে এগুলোর ব্যর্থয় ঘটাও কিন্তু তাকে সেই কাজটা করা প্রয়োজন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং এর জন্য আমার মনে হয় না কারো কোনো সমস্যা আসলে আছে যে জুন মাসে বাজেট ঘোষণা হয়, তারপরে সেই পুরো জুন মাস শেষ হওয়ার পরে আস্তে আস্তে যখন আবার ওই অর্থবছর শুরু হবে, এরপরে যখন কাজ করতে যাবে বলা হয় যে একদম জুলাই আগস্টের ভরা বর্ষা চলে আসে, সেই সময় যদি না হয় শুকনোর দিনে গিয়ে যদি বাজেট ছাড় হয়, তখন একটা আসলে সমস্যার মধ্যে পড়তে হয়, কাজটা হয় না। যে যেমন আপনি গাছের কথা আসলে, বন বিভাগ যেমন আমাদের উপকূলে কোন ধরনের কোন জেলায় কি গাছ লাগাতে হবে, এই সক্ষমতা কিন্তু আমাদের বন বিভাগের আছে, তারা এটা ডেসিমেট করা দরকার, এটা জনগণের কাছে নিয়ে যাওয়া দরকার। আরেকটা বিষয় বলছিলেন যে আমাদের জনপ্রতিনিধিকে আমরা মানে ব্যবহার না করায়, ওই যে আগে বললেন চেয়ারম্যান হুক্কা হুয়া দিলে সবাই চলে যেত কোদাল নিয়ে, এখন যায় না কেন? তাদের মধ্যে কেউ কাজ করে, যেহেতু তাদেরকে ইনভলভ করা হয় না। তো ঠিক আছে, তোমরা করতেছো করো, পানি উন্নয়ন বোর্ড তুমি করতেছো, এলজিডি তুমি করতেছো করো, তুমি তো আমাকে ইনভলভ করতেছো না। আমি যে জনপ্রতিনিধি, জনগণকে নিয়ে যে আমি কোনো সহায়তা দেবো, সেটা তো তোমরা করছো না। এই জায়গাটা মনে হয় আবার একটু মানে চিন্তা করা দরকার যে আমরা কীভাবে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করব, তাহলেই এইসব কার্যক্রম অনেক দ্রুত সম্পন্ন করা সম্ভব এবং টেকসই হবে। আর শেষ যেটা বলতে চাই, এই যে যত গবেষণা বলি, আমাদের কিন্তু গবেষণা প্রতিষ্ঠানে কিন্তু শেষ নাই, এবং প্রত্যেকটা গবেষণা প্রতিষ্ঠানে কিন্তু অনেক গবেষণা কর্মকাণ্ড আছে, কিন্তু বেশিরভাগই মাঠ পর্যায়ে যায় না। এইটা হচ্ছে বিরাট দুর্বলতা। ফরেস্ট ইনস্টিটিউট আছে আমাদের BCSAR আছে, এরকম অনেক যারা আছে গবেষণা, একমাত্র কৃষি ছাড়া আর কারো গবেষণা মাঠ পর্যায়ে যাচ্ছে না। এখানে একটা বিরাট আমাদের সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে কেন গোলপাতা গুলো অনেক বেশি মারা গেল সেটার ব্যাপারে কোনো গবেষণা নেই, হয়তো আছে, কিন্তু এটা তো দিনের পর দিন সুন্দরী গাছ ওখানে কমে যাচ্ছে, কাকড়া গাছ সেই জায়গাটা দখল করছে, কেন হচ্ছে? সুন্দরবনের নামটাই হারিয়ে কাকড়াবন হয়ে যায় কিনা, সেটাও নিয়েও তো কোনো গবেষণা নাই, সেটা নিয়ে তো গবেষণা থাকতে হবে। থাকলেও সে মানে এটা মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে। সেই জায়গাটায় আসলে অনেক বেশি তো করণীয় রয়েছে। আমি আজকের আলাপ শেষ করব, শেষ কি বলবেন? হ্যাঁ, ওই খুব সামারাইজ করি। প্রথম পয়েন্ট হচ্ছে আমাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, সব ঢাকার থেকে বসে খবর পাবো তারপরে আমি যাব। ওই যে যেমন আপনি বরাদ্দ ছাড়ের কথাটা যেটা বললেন, এটা কিন্তু অর্থ বিভাগ থেকে আমরা বারবার এটাকে সংস্কার করেছি, বলে দিয়েছি যে 3 কিস্তি পর্যন্ত তোমার আমার কাছে আসার দরকার নেই বা প্রয়োজন নাই, অনেক কিছু ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে, কিন্তু মিনিস্ট্রিগুলো সেইটা দিয়েছে কিনা, দিচ্ছে কিনা, এটা দেখার বিষয়। সেই জন্যই প্রথম হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজেশনের মনোভাবে আসতে হবে, কারণ ঘূর্ণিঝড়টা তো ঢাকার দিকে তাকিয়ে আসে না, ও তো আইসে ওকেই সরাসরি সঙ্গে সঙ্গে আঘাত করছে। তো ও সেই আঘাতের বিষয়টাই করে যে 2 হচ্ছে সম্পৃক্তকরণ সকলকে। যেমন আগে এলজিডি একটা রাস্তা বানাইলে অন্তত 7-8 বছর সেটা কোনো কিছু হতো না। সাম্প্রতিককালে আমি এলজিডির এক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম যে তুমি এই যে বানাচ্ছ 3 বছরের বেশি যে টেকে না বা নষ্ট হয়ে যাচ্ছে, সে নন ফর্মালি বলল যে স্যার আমি যদি এমন একটা রাস্তা বানিয়ে যাই
যে যেটা 9 বছর টিকবে, তাহলে আমার পরপর আরও যে 3 জনের অফিসার আসবে, ওগুলো তো কোনো কাজ থাকবে না, আচ্ছা, তাদের ওগুলো জন্য তো কাজ কাজ থেকে থাকবে না। যাচ্ছে। এবং ওই জনপ্রতিনিধি ওনারও তো, উনি তো চেয়ারম্যান থাকবেন 5 বছর, তারপরে তো থাকবে না। সুতরাং দেখেন কত বড় সুইসাইডাল একটা ব্যাপার। মানে আমি এখন এমন একটা সিস্টেমে যাচ্ছি যাতে যেন প্রত্যেক বছর মেরামত হয় এবং সেখানে যেন আমার একটা কাজ পায়। এই বিষয়গুলোকে খুব জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। ভাবনাটা এভাবে এই কেন ভাবলাম বিষয়টা, যে আমি যদি ভাবনাটা গাছগুলো মোটেই লাগিয়ে যাই গঠনমূলক না। তাহলে পরের বছর আর গাছ কিভাবে লাগাবে? তারা তো রক্ষণাবেক্ষণটা করতে পারতেন, রাস্তায় তো সেটা হতে পারতো। গঠনামূলক হতে হবে। আমাকে খুব তীক্ষ্ণভাবে দেখতে হবে যে আমি সকলের অর্থনীতিকে সকলভাবে করছি কিনা। আপনি বর্ষের কথাটা বলছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার অর্থ বছর শুরু হচ্ছে 16ই জি, জুলাই, শেষ- মানে পয়লা জুলাই মানে শেষ করতে 16ই হচ্ছে, আষাঢ়। শেষ করতে তারপরে হচ্ছে আজকের এটা তো ঠিক না। আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। শেষ মুহূর্তে আপনাকে আরেকটু শুনে নিলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে এবং প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সোবহান আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনারা বললেন যে বিষয়গুলো, কিন্তু হতাশা ওই জায়গাটাতেই কাজ করে যে আমরা কেন সেই অর্থ ছাড়গুলো পাই না, কিংবা অর্থ ছাড় হলেও সেটা যদি নিজের পকেটের দিকে তাকানো হয় বারবার, তাহলে রাস্তা কিংবা ওই গাছ কিংবা সুন্দরবন এই রক্ষণাবেক্ষণের ভাবনাটা কবে আসবে? কিন্তু তারপর আমরা প্রত্যাশা রাখতে চাই। সম্মানিত দর্শক, আপনারাও যারা ছিলেন আমাদের সাথে আজকে আলোচনা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিনই বিভিন্ন প্রসঙ্গে যখন এই আলাপচারিতা তুলি নিটোলটাট 21 রাতে, আমরা প্রত্যাশা রাখি যে না ভালো কিছু হবে, আমরা ভালোর জন্য তাকিয়ে থাকি, মুখিয়ে থাকি, কিন্তু তারপরে যখন আসলে সেই হতাশাব্যঞ্জক বার্তাগুলো আসে, আমরা হয়তো সাময়িকভাবে অনেক বেশি কষ্ট পাই বা আমাদেরকে ওই দুঃখ কষ্টটাকে লাঘব করবার জন্য নতুন করে আবার ভাবতে হয়। কিন্তু ভাবনাটা ছেড়ে দিলে চলবে না। সামনের দিনগুলোতে সত্যিকার অর্থেই ভাবতে হবে এই দেশ আমার, এবং আমরা যেখানে থাকছি সেই উপকূলের কথা যদি বলি, সেই জায়গাটাও আমাদের বাঁচাতে হবে। উপকূলীয় মানুষকে যদি না বাঁচাই, উপকূলীয় অর্থনীতিকে যদি না বাঁচাই, সুন্দরবনের কথা যদি বলি যে সেইটা যদি না বাঁচাই, তাহলে আমরা আসলে কি করে বাঁচবো এই ঢাকা শহরে বসে? প্রশ্নটা থাকলেও নিঃসন্দেহে এর উত্তর কম বেশি আমাদের সবারই জানা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।